লোকেরা বলে বর্ষায় পাহাড়ে না যেতে, কিন্তু লোকেদের কথা না শুনেই বেরিয়ে পড়লাম আমাদের প্রিয় হিল স্টেশন দার্জিলিংয়ে। ওখানে গিয়ে খুঁজে পেলাম দার্জিলিংয়ের এক অভিনব রূপ, যেখানে দার্জিলিংকে গ্রাস করে রেখেছে কুয়াশা আর বৃষ্টি। তার সাথে রাতে হলো এক ক্রেজি এক্সপিরিয়েন্স, যেটা জীবনে করব ভাবিনি। এই ভিডিওটা হলো আমাদের বর্ষায় দার্জিলিং সিরিজের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি গেছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে। শিলিগুড়ির থেকে আমরা গেলাম দেন অফবিট দার্জিলিংয়ের একটা দারুণ জায়গা তাবাকশিতে। ওখানে আমরা একটা খুবই সুন্দর ইউরোপিয়ান স্টাইল রিসর্ট বুক করেছিলাম অ্যান্ড ওখানে আমরা এক রাত কাটালাম। এই পুরো ভিডিওটা যদি আপনারা দেখতে চান তার লিঙ্ক আমি কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকের ভিডিওতে আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিংয়ে, তাই দেরি না করে এই ভিডিওটাকে শুরু করা যাক। ওয়েলকাম টু নোবেল স্টোরিজ। আমরা এখন যাচ্ছি দার্জিলিং, আর বর্ষায় দার্জিলিং কতটা সুন্দরী সেটা দেখার জন্যই এবারে আমাদের গন্তব্য দার্জিলিং। আমরা তবাকশি সুঙ্গবা রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম এক নতুন অভিযানে। এই অভিযানে আমরা দার্জিলিংয়ের বর্ষার রূপটা খুঁজে বের করব। তবাকশিতে চারিদিকে চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, চারিদিকে মেঘ ঢেকে দিচ্ছিল আমাদের। এই মেঘের খেলা আর সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গোপালধারা চা বাগানে। গাড়িতে তো বেশ লাগছিল এই মনোরম দৃশ্য উপভোগ করতে, কিন্তু যখন নামলাম বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়ায় শরীরটা একদম কেঁপে গেল। তারপর বৃষ্টিতে তো রাস্তা পুরোটাই কাদা হয়ে গেছিল, তাও ছাতা নিয়ে কাদা পেরিয়ে পৌঁছে গেলাম গোপালধারা টি স্টেটের ভিতরে। গোপালধারা চা বাগানটা বেশ অদ্ভুত। এই বাগান সত্যিই খুব সুন্দর। এখানে শুধু চা নয়, লম্বা লম্বা পাইন গাছ আর ঝিরিঝিরি বৃষ্টির সাথে ঠান্ডা হাওয়া মন একেবারে ভালো করে দিচ্ছিল। গোপালধারা চা বাগান 1861 সালে দুইজন ব্রিটিশ সাহেব প্রতিষ্ঠা করেছিলেন। এই জমির মালিকের নাম ছিল গোপাল, আর এই জমির ভেতর দিয়ে অনেক ছোট ছোট জলের ধারা ও পাহাড়ি নালা বয়ে যেত। সেই কারণে এর নাম হয়ে যায় গোপালধারা। বৃষ্টি হঠাৎ করে বেড়ে যাওয়ার জন্য কিছুক্ষণ কাটিয়েই গাড়িতে ফিরে আসলাম এবং এগিয়ে চললাম গন্তব্যের দিকে। সাথে সাথে বৃষ্টি আরও জোরে শুরু হলো। একটু ভয় করছিল এটা ভেবে, যেগুলো দেখব ভেবেছিলাম সেগুলো কি আদৌ দেখতে পাবো। এত বৃষ্টি দেখে তো আমরা সবাই প্রায় হতাশই হয়ে গেছিলাম, কি এই গেল, আর তো কিছু দেখা হলো না। কিন্তু যেমন জীবনের মধ্যে খুশি আসে, কিছুক্ষণ থাকে আবার চলে যায়, পাহাড়ি বৃষ্টিটাও ঠিক ওই রকম, কিছুক্ষণ থাকে আবার চলে যায়। যখন আমরা পাইন বনের মধ্যে ঢুকলাম বৃষ্টিটা প্রায় থেমে এসেছিল অ্যান্ড জায়গাটা আমাদের এতই সুন্দর লাগলো কি আমরা ওখানে থেমে গেলাম। ঠিক আছে, তো আমরা পশুপতি মার্কেট জাস্ট পেরিয়ে আসলাম অ্যান্ড এখানে এখন সীমানা ভিউ পয়েন্ট আসবে, তার মাঝখানে এখানে একটা জায়গায় দাঁড়িয়ে গেছি। আর এখানে পুরো পাইন বনের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, আর এটা বিশাল ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা অ্যান্ড খুবই দারুণ ভিউ। এখান থেকে মেঘগুলো সব পাইন বনের ভেতরে ঢুকে গেছে আর আমরা তার মাঝখানে দাঁড়িয়ে আছি, জাস্ট অ্যামেজিং। ফাইনালি পাইন বনটাকে আমরা ভালো করে ঘুরে নিলাম। যে জিনিসটা আমরা লেকচার জগতে টিকিট দিয়ে দেখতাম, ওখানে অনেক ভিড় থাকতো, সেটা আমরা এখানে খুবই সুন্দরভাবে আমরা এনজয় করতে পারলাম। আর এখন আমরা যাব সীমানা ভিউ পয়েন্টে, তো চলো যাওয়া যাক। বর্ষার মজা নিতে নিতে আমরা এসে পৌঁছালাম সীমানা ভিউ পয়েন্টে। সীমানা মানে হলো সীমান্ত বা বর্ডার। এটা হলো নেপাল ও ভারতের ইন্টারন্যাশনাল বর্ডার। যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সেটা ভারতের মধ্যে, আর ভিউ পয়েন্টটা নেপালে। এটা একদম ইউনিক। আমরা এখন সীমানা ভিউ পয়েন্টে আছি, কিন্তু চারিদিকে মেঘ, সেই জন্য কিছু দেখা যাচ্ছে না। এটা অ্যাকচুয়ালি নেপাল আর ইন্ডিয়ার একটা বর্ডার, জিরো পয়েন্ট, এখানে একটা বর্ডারই বলা চলে। তো এখান থেকে নেপালেরও শুরু হচ্ছে
তো এখানে ভালো ভিউ হয়, কিন্তু আজকে যেহেতু ক্লাউডি ওয়েদার সেই জন্য এখান থেকে দেখা যাচ্ছে না কিছুটাই, নাহলে এখান থেকে বিউটিফুল ভিউ পাওয়া যায় আর ভ্যালি ভিউ পাওয়া যায়। আর এখানে অনেক শপ আছে, তো এই শপগুলো এখানে লোকে খাওয়া দাওয়া, কিছু উইলেন গার্মেন্টস। তো মেন হয় নেপালটা এখান থেকে, নেপালের বর্ডারও স্টার্ট হচ্ছে এই জায়গার থেকে, সেই জন্য এই জায়গাটা একটা সিগনিফিকেন্ট আছে এই জায়গা। লেপচা জগতের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম লেপচা জগৎ বৃষ্টির জন্য প্রায় খালি, তাই আমি আর আমার বাবা নেমে পড়লাম লেপচা জগৎ ঘোরার জন্য। লেপচা জগতের ভেতরে চলে এসেছি, খালি আছে দেখে আমরা এখানে ঢুকে গেলাম, নাহলে খুব ভিড় থাকে। তো লেপচা জগৎটা খুবই সুন্দর লাগে, এর আগেও এসেছি, কিন্তু প্রতিবার এর পাশ দিয়ে গেলে এই পাইন ফরেস্টের হাতছানি আমাদেরকে পিছা ছাড়ে না, তাই মনে হয় একবার না করতে করতেও একবার ভেতরে ঢুকে যায়। এখানের মাটিটা খুব এঁটেল, মানে মাটিটা খুব স্লিপারি বলা চলে, সেই জন্য শিকড়ের বা যেখানে পাথর টাথর আছে সেখান দিয়ে আসাটা বেশি মানে সেফ। আদারওয়াইজ এখান দিয়ে যে কোনো মুহূর্তে স্লিপ করা যায়। আমার সামনেই একজন এক্ষুনি পড়ে যেতে যেতে বাঁচলো। তো খুবই সেফলি এখানে আসলে এই শিকড়ের দিক দিয়ে, আর এখন বর্ষাকাল, বৃষ্টি পড়েছে, তো ইটস সত্যি একটা ফটোজেনিক জায়গা, আর ফটো তোলাও খুব ভালো লাগে, আর সত্যি এটা ভালো। ওখানে ঘুরছিলাম আর দেখলাম পাশে একটা উডেন হ্যাঙ্গিং ব্রিজ, আর উডেন হ্যাঙ্গিং ব্রিজটা দেখে নিজেদের বচপনা ফিরে এলো, তা একবার উঠে দেখার শখ জাগলো। লেপচা জগতে একটা হ্যাঙ্গিং উডেন ব্রিজ আছে, ব্রিজটা একটু নড়বড়ে, কিন্তু না চাপার এই চান্সটা নিতে পারলাম না, মানে নিজে চাপতেই হবে, না হলে এটা মিস হবে। তো আমরা চেপে গেলাম, একটা উডেন অ্যাট এ টাইম দুজন এতে চাপা যায়, তো বেশ বেশ মজাদার, মাঝখানে দুলছেও। বৃষ্টিতে লেপচা জগৎ থেকে বেরিয়ে আমরা ঘুম স্টেশন ক্রস করলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেলাম। দার্জিলিংয়ে আমাদের বুক করা ছিল উড়ান ডেকলিং, একটা হেরিটেজ প্রপার্টি। গাড়ির শর্টস নেবার জন্য আমি গাড়ি থেকে নেমে গেছিলাম হোটেলের এন্ট্রি গেটে, আর হেঁটে উঠে যাব ভেবেছিলাম, কিন্তু যখন উঠছি তখন বুঝলাম পাঙ্গা নিয়ে নিয়েছি। অফিসে বসে কাজ করি, আর এইখানে উপরে উঠতে গিয়ে জিভ একেবারে বেরিয়ে গেছিল। কোনো রকমে হাঁপতে হাঁপতে উপরে উঠে দেখি ছেলে গাড়ির থেকে জিনিসপত্র নামাচ্ছে। আমরা দার্জিলিংয়ে থাকার জন্য বুক করেছিলাম উড়ান ডেকলিংকে, আর এটা বুক করার মেন রিজন হলো যে এই প্রপার্টিটা 127 বছর পুরনো, আর এই প্রপার্টিটা ইজ ওয়ান অফ দ্য ফিউ প্রপার্টিজ যেটা ব্রিটিশ আমল থেকে এখনও অবধি এই দার্জিলিংয়ে আছে। আগে এই প্রপার্টিটা জাস্ট একটা বাড়ি ছিল, সেটা এখন বিশাল বড় একটা রিসর্টে কনভার্ট হয়েছে। আমি তো খুবই এক্সাইটেড এই হেরিটেজ প্রপার্টিটাতে এক রাত দার্জিলিংয়ে কাটাতে। আমাদের অলরেডি প্রি বুক ছিল, শুধু ফর্মালিটিস কমপ্লিট করলাম, আর তখন ওরা আমাদের সাদা উত্তরীয় দিয়ে অভ্যর্থনা করলো। সব ফর্মালিটিস কমপ্লিট করে নেওয়ার পরে আমাদের রুমস অ্যালট হয়ে গেল, আর আমরা নিয়েছিলাম লাক্সারি ফ্যামিলি ভিউ রুম উইথ ব্যালকনি। আমাদেরকে পড়েছিল অ্যারাউন্ড 6500 ফর ওয়ান নাইট, আর এটা অফ সিজন রেট। পিক সিজনে এই রুমের ভাড়া 12,000 প্লাসও চলে যায়। আমরা তাড়াতাড়ি লাগেজ নিয়ে নিজেদের রুমে চলে গেলাম, অ্যাজ একটু রেস্ট নেওয়ার ছিল, কেন যে বিকালবেলায় দার্জিলিং ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে।
আমরা একটা ফ্যামিলি রুম অর্ডার করেছি, বুক করেছিলাম, যেটাতে আমরা পুরো ফ্যামিলি একসাথে থাকতে পারবে। এ তো দারুণ সুন্দর, ওয়াও। দুটো বেড আলাদা করে খুব নাইসলি ডেকোরেটেড। এখানে খুব সুন্দর একটা সোফা, এত বড় একটা টেবিল, টি টেবিলটা বিশাল বড়। এখানে একটা টিভি টেবিলটা দেখো, দিস ইজ হেরিটেজ হোটেল, তাই এদের সমস্ত কিছুটাই খুব সুন্দর করে নাইসলি ডেকোরেটেড। আর পুরনো একটা থিম আছে। আর একটা এখানে ল্যাম্পটার সোফা সাইড ল্যাম্পটাও দারুণ। এদিকেও খোলার জায়গা আছে, এদিকেও দেখা যায়। এদিকটায় কি আছে দেখি, এদিকটাতে ওয়াও, এদিকেও একটা ভিউয়ের ব্যাপার আছে, এদিকটাও ভিউ পয়েন্ট আছে। আর এদিকে তো সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এদিকে আমাদের ব্যালকনিটা। এখানে সুন্দর ভিউ পয়েন্ট আছে, কিন্তু এখন তো মেঘলা, সেটা হয়েছে না। এদের চেয়ার টেবিলটাও অসাধারণ, এই চেয়ারে বসে টাইম পাস করা যাবে। রুমটাতে ঢুকে ফুললি স্যাটিসফাই। আর এখন বর্ষায় আমরা দার্জিলিং করতে এসেছি, তো বর্ষায় দার্জিলিংয়ের সমস্ত কিছুই এখন মেঘ একটু পরে ক্লিয়ার হয়ে যেতে পারে। তো যাই হোক, আমাদের দারুণ লাগছে, এই স্টেটাও দারুণ। আর আজকে একসাথে সবাই হই হই করে এক রুমে থাকবো, যেহেতু আজকাল একসাথে থাকা হয় না, সবার আলাদা আলাদা রুম, সেই জন্য আমরা সবাই একসাথে জমজমাট দার্জিলিং সেলিব্রেট করব। আমরা সবাই ফ্রেশ হয়ে তারপরে রেস্টুরেন্টে চলে আসলাম, কেন খুবই খিদে পেয়েছিল আমাদের। বাট রেস্টুরেন্টে এসে জানতে পারি এখানে শুধু ভেজ খাবার পাওয়া যায়, আর আপনি যদি ননভেজ চান দেন জোম্যাটো করে রুমে নিয়ে নিতে পারেন। তো কি করা যাবে, তখন ভেজ খাবারই অর্ডার দিয়ে আমরা খেতে বসে গেলাম। তো এখন আমরা এখানে ওডান নেকলিংয়ের এখানে লাঞ্চ করতে এসেছি। আর লাঞ্চের মধ্যে আমরা নিয়েছি ডাল মাখনি, ভাত, চাউমিন আর চিলি পনির। এখানে ভেজ ডিশেস পাওয়া যায়, নন ভেজ পাওয়া যায় না, বাট ভেজটা অসাধারণ টেস্টি। ডাল মাখনির কি সুন্দর টেস্ট, আমাদের খেতে বহুত ही ভালো লাগছে। তো আই উইল গিভ ফুল 5 আউট অফ 5 রিভিউ। তো আমরা এখন নেক্সট জিনিস যেটা নিয়েছি সেটা হলো পনির চিলি আর নর্মাল হাক্কা নুডলস। এটাও খেতে খুবই ভালো। অ্যান্ড আমি লাইক ভেজ খাচ্ছি দার্জিলিংয়ে, এটা ভাবা যায় না, কিন্তু খেতে খুবই ভালো অ্যান্ড কোয়ালিটিটাও খুবই ভালো হচ্ছে। অ্যান্ড এখন এখানে দেখতে পাচ্ছি যেমন বৃষ্টি হচ্ছে, আর আমরা এখানে বসে আরামসে সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে খাবার দাবার খাচ্ছি। ভেরি গুড। সো এখন আমাদের বাচ্চা 7টা, অ্যান্ড এতক্ষণ একটু কাজ করে নেওয়ার পরে অ্যান্ড সবাই আরাম করার পরে এবার আমরা বেরোচ্ছি দার্জিলিংয়ের মাল রোড যেতে। তো এই যে আমাদের রুম, আর এখানে সবাই একদম রেডি হয়ে গেছে। আমরা ক্যাব ডেকে নিয়েছি, এবার আমরা বেরোবো। বিকজ আমরা যে হোটেলে আছি সেটা মল রোড থেকে অনেকটাই দূরে। তো এখানে হেঁটে হেঁটে গেলে আর আজকে মল রোড দেখা হবে না, 8টা 8:30 মধ্যে মল রোড বন্ধ হয়ে যায় বাবা বললো। তো আমরা এখন ক্যাব দিয়ে যাবো অ্যান্ড ফেরার সময় আবার হেঁটে হেঁটে আসবো। অ্যারাউন্ড 1 থেকে 1.2 কিলোমিটার্স এইটা ডিস্টেন্স আছে নিউ মল রোড থেকে এই হোটেলটায়, বা রিসর্ট বলতে হবে। খুবই সুন্দর। আমরা রিসেপশনে কল করে দিয়েছি, বলেছে যে 5 মিনিট আমাদেরকে একটা ক্যাব জোগাড় করে দেবে। রিসেপশন থেকে কিছুক্ষণ পর জানালো যে গাড়িটা অ্যাভেলেবেল নেই। আমরা ভাবছিলাম আজ আর যাব না, কাল সকালে যাব, কেননা বৃষ্টিও খুব পড়ছিল। কিন্তু বৃষ্টি হবেই বলে কি ঘোরা বন্ধ করব? এই কথা ভেবে ছাতা নিয়ে যাওয়ার প্ল্যান করলাম। যখন ছাতা খুঁজি তখন দেখি ছাতাটাও নেই, ছাতাটা গাড়িতে রয়ে গেছে আর গাড়ি নিয়ে ড্রাইভার চলে গেছে। তখন মনে হলো আমরা তো রেনকোট এনেছিলাম আমাদের সাথে, আর যেটা কোনোদিন ইউজ হবে না সেটাই ভেবেছিলাম। যা হোক, তখন রেনকোট পরে আমরা মাল যাবার উদ্যোগ নিলাম। রাস্তায় ভেবেছিলাম কোনো গাড়ি পাবো, কিন্তু রাস্তাটা নির্জন, বৃষ্টি পড়ছে আর ওয়ান ওয়ে থাকায় কোনো ক্যাব ম্যালের দিকে যাচ্ছিল না। এই রাস্তার মধ্যে দিয়ে হাঁটা এক অনন্য অভিজ্ঞতা। স্ট্রিট লাইটের আলোয় কুয়াশা এমনভাবে মিশে যাচ্ছিল যে মনে হচ্ছিল কোনো ভৌতিক উপন্যাসের দৃশ্যের মধ্যে দিয়ে হাঁটছি।
দাদা দেখে জায়গায় সব গাড়ি মোড়ে, একটু সাবধানে, জ্বালান আছে। রেনকোট পরে আমরা রাস্তায় হাঁটছিলাম, আর রেনকোট পরে আমাদের চারজনকে এই বৃষ্টিমুখর রাতে পুরোদস্তুর সিরিয়াল কিলারের মতো লাগছিল। ম্যাল রোডের কাছে এসে লোকজনের দেখা পেলাম, সঙ্গে উল্টো দিকে বৃষ্টির পরিমাণও বেড়ে গেল। বৃষ্টি আর মেঘের মধ্যে ঘড়িঘর আর চার্চটা অদ্ভুত লাগছিল, একদম ব্লেড রানারের ছবির কোনো দৃশ্যের মতো। আমরা হোটেল ডেকলিন থেকে বেরিয়ে, আমরা বৃষ্টি পড়ছিল, আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, সবাই আমরা রেনকোট ছিল, আমরা হাঁটতে হাঁটতে বৃষ্টিটাকে উপভোগ করতে করতে দার্জিলিং শহর কেমন লাগে বৃষ্টি ভেজা। অদ্ভুত মেঘগুলো আমাদের সাথে যাচ্ছিল, তার ফলে দারুণ লাগছিল। এখন বৃষ্টিটা কমে গেছে, এখন আমরা মাল রোডের একদম কানেক্টার পয়েন্টে এসে দাঁড়িয়ে আছি। এবার মাল রোডটাকে এক্সপ্লোর করব। চলো দেখা যাক মাল রোডে কেমন কি কি খোলা আছে, কি কি বন্ধ আছে। এখন অবশেষে পৌঁছে গেলাম ম্যাল রোডে, আর এখানে এসে মনে হলো আজ যদি হোটেলে থেকে যেতাম তাহলে অনেক কিছুই মিস করতাম। এই বর্ষণমুখর রাতে পাহাড়ি রাস্তায় হাঁটা এক অনন্য অভিজ্ঞতা, যেটা না আসলে ফিলই করতে পারতাম না। বৃষ্টিতে জমজমাট দার্জিলিং, আমরাও বেশ বৃষ্টিতে উপভোগ করতে করতে দার্জিলিং ঘুরছি। বেকারি সেকশনে যাওয়ার জন্য আমরা গ্লেনারিজের ভিতরে গেলাম। বৃষ্টি থেকে বাঁচতে সেখানে একটু ভিড় বেশিই ছিল, তাও আমরা ওরই মধ্যে কিছু কুকিজ, ক্রিম, রোল, মাফিন এসব কিনে ফেললাম। বেকারি সেকশন থেকে আমরা যেগুলো পারচেস করলাম, এগুলো প্যাক করে নিয়ে চলে যাব। এই বৃষ্টির মধ্যে আমরা সবাই প্রায় আধ ভেজা হয়ে গেছিলাম, তো তাই আমরা একটু ছাতার সন্ধান করলাম, কারণ আমাদের কাছে ছাতা ছিল না। তো কিন্তু বেশিরভাগ দোকানই বন্ধ ছিল, একটা দোকান খোলা পেলাম, সেখান থেকে আমরা কয়েকটা ছাতা কিনে ফেললাম। আমরা বর্ষাতে সংকোচ করি আসতে, কিন্তু এত বৃষ্টিতেও কোনো লোকের অভাব নেই। আমরা ভেবেছিলাম রাত 8:30টার সময় এত ভিড় পাবো, সেটা আমরা অবাক হয়ে গেলাম। ম্যাল রোডের ভিউ পয়েন্টে এসে দেখি পুরো জায়গাটাই কুয়াশায় ঢাকা, অন্ধকার। ছোট ছোট যেসব স্টলে ফাস্টফুড পাওয়া যেত সেগুলোও নেই, ফলে লোকজনও তেমন নেই। কয়েকটা দোকান আর স্ট্রিট লাইট মিলে এক গভীর মায়াময় পরিবেশ তৈরি করেছে। দার্জিলিং এই মালে যে রোড সাইড যে ফুড স্টলগুলো ছিল, তারা জমজমাট করে রেখেছিল জায়গাটাকে। তার ফলে অনেক লোক নানা রকমের খাবার নিয়ে, পসরা নিয়ে বসে থাকতো, সেগুলো খেতে লোকেরা ভিড় করতো। তো সেই তারা নেই বলে এই জায়গাটা একটু তাদের খালিটা ফিল হচ্ছে। পাহাড়ের আবহাওয়া সবসময় বৈচিত্র্যময়। ম্যাল রোডের ভিউ পয়েন্টটা সত্যি মোহময় অনুভূতি দিচ্ছিল আমাদের। বৃষ্টির মধ্যেও একবারও আমার মনে হয়নি চল তাড়াতাড়ি হোটেলে ফিরি, মন চাইছিল আর একটু থেকে যাই। বর্ষায় যখন টিকিট কাটছিলাম অনেক নেগেটিভ চিন্তা আসছিল, কিন্তু আজ যখন এখানে দাঁড়িয়ে দার্জিলিংয়ের যে রূপটা দেখলাম, সেটা আমার স্মৃতির মধ্যে চিরকাল রয়ে গেল। আরও কিছুক্ষণ ম্যাল রোডে ঘুরে ক্যাব ধরে রুমে ফিরে এলাম। ড্রাইভার আমাদের দার্জিলিংয়ের বৃষ্টি নিয়ে অনেক গল্প শোনাল।
लेकिन जो हम लोग बोलते हैं भादो, हाँ भादो में बारिश होता है जोर से, घना, मतलब 10-15 मिनट, आधा घंटा, 1 घंटा ओके, ज्यादा, खत्म हो फिर जाता है। खत्म हो जाए। और उसके बाद दिन खुला होता है, लेकिन अब दिन भी खुला नहीं हो रहा। ওই তো। खत्म हो जाता है। তো ফাইনালি আমরা ম্যাল রোড থেকে ঘুরে পুরো ভিজে চুপচুপ হয়ে চলে এসেছি আমাদের হোটেল। এখন কি হোটেলে করবো স্নান, আর তারপরে নেবো একটু রেস্ট। হোটেলে ফিরে এসে দেখি রেনকোট থাকা সত্ত্বেও আমরা একদম চুপচুপে ভিজে গেছি। হোটেলটা খুব সুন্দরভাবে সাজানো, রাতের আলোয় আরও দারুণ লাগছিল, কিন্তু রুমে দেখি লাইট নেই, কিছু সমস্যা হয়েছে। মানে বর্ষায় দার্জিলিং এর অভিজ্ঞতার মধ্যে এখন আমাদের এই রিসর্টে লাইট চলে গেছে, তো লাইট নেই এখন আর। তো আমরা এখন নিজেদের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কাজ করছি। তো জানি না কি হবে, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। এতক্ষণ ধরে মল রোড ঘুরে আসলাম, সব দোকানপাট উঠিয়ে দিয়েছে, কিছু খাবারের জায়গা নেই। যে মেন দোকানগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। অ্যান্ড এত বৃষ্টির মধ্যে খাবো কি করে, ওখানে জামা মানে পুরো ভিজে গেছিলাম। বাট আমরা গ্লেনারিস থেকে কিছু ওই মাফিনস অ্যান্ড অল প্যাক করে নিয়ে এসেছি, সেটা এখন খাবো, লাইটটা আসুক তারপরে। তো এখন আমরা রাত্রিবেলায় সব থেকে আগে ডিনার অর্ডার করেছি, কিন্তু আগে স্টার্টার এসেছে। আমরা বাইরের থেকে মোমো অর্ডার করেছিলাম অ্যান্ড চিলি বেবিকর্ন এখান থেকে করেছিলাম। এখানে মোমো পাওয়া যায় না বিকজ এটা ভেজ রেস্টুরেন্ট। তো লেটস ট্রাই ইট আউট। চিলি বেবিকর্ন অ্যাজ ইউজুয়াল খুবই ভালো। বর্ষায় দার্জিলিংয়ের সেকেন্ড পার্টটা এখানেই শেষ হলো। আর যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে দেন কমেন্ট করবেন অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। নেক্সট পার্টে আমরা যাব দার্জিলিংটাকে আবার এক্সপ্লোর করতে, খেতে যাব কুঙ্গাতে, কেভেন্টার্সে, দেখতে যাব মনেস্ট্রি, টয় ট্রেন, ঘুম মিউজিয়াম, আরও অনেক কিছু। প্লাস এই বর্ষায় দার্জিলিং সিরিজের গ্র্যান্ড ফিনালেতে আছে একটা বিশাল সারপ্রাইজ এন্ডে। তো সেই সারপ্রাইজটা কী সেটা জানার জন্য পরের ভিডিও দেখতে হবে, আর তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে অ্যান্ড বেল আইকন দাবিয়ে দিতে হবে। আবার দেখা হবে পরের ব্লগে। টিল দেন বাই।